রাজনীতির অলিন্দে এখন একটাই ফিসফাস, বাংলার বুকে কি এক নজিরবিহীন সাংবিধানিক সংকট ঘনীভূত হচ্ছে? এক শীর্ষ আধিকারিককে জেলের ঘানিটানা থেকে বাঁচাতে কি একেবারে চরম পদক্ষেপের দিকে হাঁটছে দিল্লি? খবর বলছে দেশের সর্বোচ্চ আদালত এবং উচ্চ আদালতের মধ্যে যে চিঠি চালাচালি হয়েছে তারপর থেকেই এক স্বাধীন সাংবিধানিক সংস্থার আসল চেহারাটা একেবারে বেআব্রু হয়ে গেছে। একদিকে সুপ্রিম কোর্ট সরাসরি হাইকোর্টে রিপোর্ট দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে, অন্যদিকে সেই শীর্ষ আধিকারিক কার্যত আত্মসমর্পণের পথে। তাহলে কি এই চরম ডামাডোলের মধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্ব সবকিছু নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবেন? সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের হাত থেকে এই আধিকারিককে রক্ষা করতে পারবেন? এই সব গভীর রাজনৈতিক প্রশ্নের উত্তর আজ আমরা বিশ্লেষণ করব। তবে তার আগে একটা বড় খবর, কিভাবে দেশের সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশের মুখে পড়ে একজন শীর্ষ আমলা পুরোপুরি দিশাহারা হয়ে পড়েছেন। প্রশ্ন উঠছে, জ্ঞানেশ কুমারকে কি জেলে যাওয়া থেকে বাঁচাতেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন অমিত শাহ? এই সব তত্ত্বের মাঝখানে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা গোটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। প্রকাশ্যে আসছে এমন কিছু নথি ও রিপোর্ট যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই বড় পদক্ষেপ করা হয়েছে। 10 মাস পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর 480 কোম্পানি সেনা। অর্থাৎ ভোটের আগে গোটা বাংলা কার্যত ছাউনিতে পরিণত করার প্রস্তুতি সম্পন্ন। এখান পর্যন্তই নয়, খবর আরও বলছে যদি জ্ঞানেশ কুমারের চেয়ার বিপদের মুখে পড়ে তার আগেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। এই তথ্য সামনে আসার পর থেকে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে এবং মাঝখানে প্রকাশ্যে আসছে আরও বিস্ফোরক দাবি। জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7 মে। সেই হিসেবে মার্চ এপ্রিল 2026-এর মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন হওয়া বাধ্যতামূলক। কিন্তু যদি কোনো কারণে এই সময়ের মধ্যে ভোট না হয় তাহলে তার সম্পূর্ণ দায় এসে পড়বে জ্ঞানেশ কুমারের ওপর। আর যদি তিনি সুপ্রিম কোর্টকে সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে জেল পর্যন্ত হতে পারে, এমনটাই দাবি রাজনৈতিক মহলে। এই পরিস্থিতির মাঝখানেই প্রকাশ্যে আসছে একের পর এক আইনি জটিলতা, যা সমস্যাকে আরও গভীর করে তুলছে। এই অবস্থায় প্রশ্ন হচ্ছে, জ্ঞানেশ কুমারকে কি জেল যাওয়া থেকে বাঁচাতেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার ছক কষা হচ্ছে? কারণ এই পুরো প্রক্রিয়ার মাঝখানেই প্রকাশ্যে আসছে এমন সব তথ্য যা আগে কখনো সামনে আসেনি। 15 ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ বলে ঘোষণা করে এবং ফর্ম আপলোড বন্ধ করে দেয়। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 21 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম আপলোড চালু রাখতে হবে। এই বিষয়টি নিয়েই তুমুল বিতর্ক শুরু হলে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দেন, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলায় নির্বাচন হবে না। এই নির্দেশের মাঝখানেই প্রকাশ্যে আসে নির্বাচন কমিশনের একাধিক গোপন সিদ্ধান্ত, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের সমস্ত ক্ষমতা কার্যত খর্ব করে দেয়। আদালত জানিয়ে দেয়, এবার থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা নয়, বিচার বিভাগীয় আধিকারিকরাই এই প্রক্রিয়া পরিচালনা করবেন। এমনকি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, নির্বাচন কমিশন এখন থেকে সরাসরি হাইকোর্টকে রিপোর্ট করবে। এই রায়ের মাঝখানে প্রকাশ্যে আসে প্রশাসনিক ব্যর্থতার বিস্তৃত চিত্র। এখানে পরিস্থিতি জটিল হয়ে যায়। কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে জানায়, নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী যে 80 লক্ষ নোটিশ রয়েছে তা আগামী 80 দিনেও নিষ্পত্তি করা সম্ভব নয়। হাইকোর্ট স্পষ্ট চিঠিতে জানিয়ে দেয়, 250 জন বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করলেও এই বিপুল সংখ্যক নোটিশের শুনানি এত অল্প সময়ে করা সম্ভব নয়। এই চিঠির মাঝখানে প্রকাশ্যে আসে গোটা ব্যবস্থার সীমাবদ্ধতা। ফলে দুই দিক থেকে পরিস্থিতি আটকে যায়। একদিকে নির্বাচন কমিশন দাবি করছে 15 ফেব্রুয়ারিতেই এসআইআর শেষ হয়ে গিয়েছিল, অন্যদিকে বিচার বিভাগীয় আধিকারিকরা দায়িত্ব নেওয়ার পর জানাচ্ছেন 15 ফেব্রুয়ারি তো দূরের কথা, 28 ফেব্রুয়ারির মধ্যেও নয়, আগামী 80 দিনেও এই কাজ শেষ করা সম্ভব নয়। এই দ্বন্দ্বের মাঝখানেই প্রকাশ্যে আসছে প্রকৃত প্রশাসনিক সংকট। এই অবস্থায় মার্চ এপ্রিলে যদি নির্বাচন না হয় তাহলে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা তৈরি হবে। বিষয়টি সুপ্রিম কোর্টও ভালোভাবে বুঝেছে। সেই কারণে আদালত নির্দেশ দিয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যেই যে কোনো পরিস্থিতিতে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে। এমনকি প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচার বিভাগীয় আধিকারিক এনে এই কাজ সম্পন্ন করতে হবে। এই নির্দেশের মাঝখানেই প্রকাশ্যে আসে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন। এই 80 লক্ষ নামে জটের মধ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তৃণমূল সাংসদ সাকেত গোখলে সরাসরি দাবি করেছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জেলে পাঠানো উচিত। তার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেটিতেই মারাত্মক ত্রুটি রয়েছে। সেই সফটওয়্যারের মাধ্যমে বাংলা ভোটার তালিকাকে ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে বহু নাম বিকৃত হয়ে গেছে, যেমন অমিত হয়ে গেছে অমিট। এই তথ্যের মাঝখানেই প্রকাশ্যে আসে প্রযুক্তিগত ব্যর্থতার বিস্তৃত চিত্র। এই সফটওয়্যার ত্রুটির কারণেই
প্রায় 95 লক্ষ মানুষকে নোটিশ পাঠানো হয়েছে, অথচ এই নোটিশগুলি নিষ্পত্তি না করেই 15 ফেব্রুয়ারি ফর্ম আপলোড বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় 80 লক্ষ নোটিশ বিচার বিভাগীয় আধিকারিকের হাতে রয়েছে, আর যদি আগামী 3 দিনের মধ্যে এই নোটিশগুলির শুনানি না হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বিপদের মুখে পড়বে। এই সংকটের মাঝখানে প্রকাশ্যে আসে প্রশাসনিক উদাসীনতার একের পর এক উদাহরণ। এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারকে জবাব দিতেই হবে, আর তিনি যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তাহলে তাকে জেলে পাঠানোর দাবিও জোরালো হচ্ছে। তৃণমূল সাংসদ সাকেত গোখলের স্পষ্ট বক্তব্য, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনারকে অবিলম্বে জেলে পাঠানো উচিত। বর্তমানে দুই দিক থেকে নির্বাচন কমিশন চরম চাপে রয়েছে। সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের পর কমিশন আর রাজ্য সরকারের বিরুদ্ধেও কোনো অভিযোগ তুলতে পারছে না, কারণ পুরো প্রক্রিয়া এখন বিচার বিভাগের হাতে। এই কারণেই কমিশন ভীষণভাবে ঘাবড়ে গেছে। তার প্রমাণ হলো, এখনো নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও তার আগেই বাংলায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ জারি হয়ে গেছে। এই সিদ্ধান্তের মাঝখানে প্রকাশ্যে আসছে কেন্দ্রের কৌশলগত প্রস্তুতির ইঙ্গিত। এই পদক্ষেপ থেকেই বোঝা যায় কিভাবে বাংলায় রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি না হয় তাহলে জ্ঞানেশ কুমার কি জবাব দেবেন? আর 28 ফেব্রুয়ারির মধ্যে যদি 80 লক্ষ নামে নিষ্পত্তি না হয় তাহলে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎই বা কি হবে? এই প্রশ্নগুলির মাঝখানে প্রকাশ্যে আসছে বাংলার গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা। এই পুরো পরিস্থিতি দেখে আপনার কি মনে হয়, এইবার কি অমিত শাহ জ্ঞানেশ কুমারকে বাঁচাতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।